সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, তোমরা ভালো থাকো এবং ঘরে থাকো, নিরাপদে থাকো। কিন্তু তোমরা ঘরে থেকে যেন শিক্ষা কার্যক্রমে পিছিয়ে না যাও, সেই জন্যই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরকারি সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ সৈয়দ আলী আজম মহোদয় অনলাইন লাইভ ক্লাসের ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে অনার্সের একটি ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক রসায়ন। তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভৌত রসায়ন, এবং দু একজন শিক্ষার্থী আমাকে রিকোয়েস্ট করেছো রাসায়নিক বিক্রিয়ার হার অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার গতিবিদ্যা সম্পর্কে জানতে চেয়েছো। সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে এই রাসায়নিক গতিবিদ্যা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে বিক্রিয়ার বেগ বা বিক্রিয়া কোন দিকে যাচ্ছে, সামনের দিকে কত দ্রুত যাচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে, সেই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে। এবং আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয় কণু এবং উৎপাদ, বিক্রিয়া কণুগুলো কি হয়, উৎপাদে পরিণত হয়। এখন এই যে বিক্রিয় অণুগুলো উৎপাদে পরিণত, অনেক সময় তাদের মধ্যে কি হয়, এবং এই বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে সেখানে একটা সাম্য অবস্থা সৃষ্টি হয়। এই যে, এবং এইসব রাসায়নিক বিক্রিয়া তাদের পারিপার্শ্বিক অবস্থার উপর অনেকটা নির্ভরশীল। কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলো খুব দ্রুত, কিছু কিছু বিক্রিয়া খুব দ্রুততার সাথে সংঘটিত হয়। আবার কিছু কিছু বিক্রিয়া আছে যে এই যে আবার কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলো কয়েক মিনিটের মধ্যে ঘটে। আবার কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া যেগুলো অত্যন্ত ধীর গতির হয়। এই যে এই বিষয়গুলো, যে কোনো কোনো বিক্রিয়া দ্রুত গতির, কোনো কোনো বিক্রিয়া ধীর গতির। যেমন আমরা যদি উদাহরণ আসি, যেমন সোডিয়াম ক্লোরাইডের 5 মিলিলিটারে 1 মোলার দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যদি যোগ করা হয়, তাহলে যোগ করার সাথে সাথে সিলভার ক্লোরাইডের স্বাদ অধ্যক্ষ করে একেবারে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করার সাথে সাথে স্বাদ অধ্যক্ষ করবে। এটা এই বিক্রিয়াটা খুব দ্রুত হচ্ছে। আবার জিঙ্ক ধাতুর 1 গ্রাম বরের 1 টুকরাকে লঘু সালফারিক অ্যাসিড দ্রবণে যোগ করলে বুদবুদ আকারের হাইড্রোজেন গ্যাস বের হয় এবং এই বিক্রিয়া বেশ কয়েক মিনিটে শেষ হয়। তাহলে আমরা একটা দেখলাম যে একটা বিক্রিয়ার সাথে সাথেই আমরা কি পাচ্ছি, উৎপাদ পাচ্ছি, আর একটা কয়েক মিনিট সময় লাগে। আবার খোলা আবার ভেজা বাতাসে 1 গ্রাম ভরের এক টুকরা লোহাকে রেখে দিলে সেখানে যে মরিচার সৃষ্টি হয়, এই যে তোমরা জানো যে আয়রন অক্সাইড, এই মরিচা, এটা কিন্তু বেশ কয়েকদিন সময় লাগে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটি বিক্রিয়া দেখছি সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যাচ্ছে, আর একটি বিক্রিয়া হচ্ছে কয়েক মিনিট সময় নিচ্ছে, আর একটি বিক্রিয়া হচ্ছে কয়েকদিন সময় নিচ্ছে। এই যে বিক্রিয়ার বৈচিত্র্যতা, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার যে সময়ের ব্যবধান, এবং এর উপর ভিত্তি করেই আমরা বলতে পারি যে বিক্রিয়াটি বিক্রিয়ক কত দ্রুত উৎপাদে পরিণত হচ্ছে। এই বিষয়গুলো হচ্ছে গতিবিদ্যা। অতএব আমরা যদি রাসায়নিক গতিবিদ্যার সম্পর্কে বলতে চাই, তাহলে আমরা কি বলতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়া কি হারে সম্পন্ন হবে, এই যে কি হারে, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া কি হারে সম্পন্ন হবে, কি কৌশলের মাধ্যমে শেষ হবে, এইসব বিষয় কিন্তু আমাদের রসায়নবিদ্যার জন্য একান্ত জানা প্রয়োজন। একটি রাসায়নিক বিক্রিয়া কি হারে হবে, কি কৌশল হবে, আর এইসব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের রাসায়নিক গতিবেগ। তাহলে আমরা সংজ্ঞায়ন কি করতে পারি, যে ভৌত রসায়নের যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ, হার, এই যে পরীক্ষাগত অধ্যয়ন, তারপর তাত্ত্বিক আলোচনা, বিক্রিয়ার ক্রিয়া কৌশল সম্পর্কে আলোচনা করে, তাকে আমরা কি বলবো, রাসায়নিক গতিবিদ্যা। তাহলে আমরা এই যে রাসায়নিক গতিবিদ্যা সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম। তাহলে আমাদের আজকের তোমাদের যে সর্বশেষ অধ্যায়, পঞ্চম অধ্যায়, আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার। তাহলে আমরা আসি, যেমন বিক্রিয়ার হার আর বিক্রিয়ার গতিবেগ একই জিনিস। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেমন কি পদার্থ যখন আমরা বিক্রিয়ার বেগ, আমরা যখন বেগ করি, যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু স্থান পরিবর্তন, সেটা হচ্ছে আমরা কি বলি, সেটাকে কোনো বস্তুর বেগ বলি। এখন রাসায়নিক বিক্রিয়া কিন্তু বিক্রিয়ক বা উৎপাদে স্থান পরিবর্তন করে, সেখানে কি হয়, যে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। এখন আমাদের কথা হচ্ছে একটা বিক্রিয়ক কত দ্রুত উৎপাদে পরিণত হচ্ছে, সেইটাকে আমরা কি বলবো, বিক্রিয়ার হার বলবো। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া যে হারে সম্পন্ন হয় তাকে বিক্রিয়ার হার বা গতিবেগ বলে। আমরা যদি স্পেসিফিক দেখি, তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া কি ঘটে, একটা রাসায়নিক বিক্রিয়া কি হয়, বিক্রিয়কের পরিমাণ কমে যায়, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে। কেন কমতে থাকে, কারণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে এবং উৎপাদের পরিমাণ বাড়তে থাকে। তাহলে আমরা কি বলতে, যে যেহেতু হার, তাহলে আমরা একক সময়ে নিয়ে আসি, তাহলে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, আরেকটা কি ঘটনা, একই সাথে কি হয়, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। তাহলে আমরা কি বলতে পারি, প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির পরিমাণকে আমরা কি বলবো,
বিক্রিয়ার হার বলা হয়। এই যে প্রতি একক সময় যেহেতু আমরা বলছি, তাহলে এই হারটাকে কিন্তু আর বলার দরকার নাই, বৃদ্ধির আমরা এখানে এটা কেটে দিতে পারি। তাহলে এই যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির পরিমাণকে, হার না বলে আমরা এখানে পরিমাণকে বিক্রিয়ার হার বলবো। কেন আমরা হার প্রতি একক সময় যেহেতু বলছি, যে প্রতি একক সময় যেহেতু আমরা বলছি, একক সময় বলছি, তখন আর এই হারটা কিন্তু আর দরকার না। আমরা এখানে বলতে পারি যে প্রতি একক সময় বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির পরিমাণকে আমরা বিক্রিয়ার হার বলি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে বিক্রিয়ার হার সমান আমরা কি লিখতে পারি? উপরে লিখতে পারি বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, ওই পরিবর্তনের সংঘটিত সময়, অর্থাৎ বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার মোট পরিবর্তনকে আমরা মোট সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ পাবো, বিক্রিয়ার বেগ পাবো, আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন। আমরা এটা গাণিতিকভাবে যদি আমরা প্রকাশ করি, তাকে আমরা একটি সাধারণ বিক্রিয়া বিবেচনা করি। একটা বিক্রিয়া কি এ থেকে বি বিবেচনা করি, অর্থাৎ এই যে এটা হচ্ছে বিক্রিয়ক এবং এই বিটা হচ্ছে উৎপাদ, এটা একটা বিক্রিয়া। তাহলে যদি প্রাথমিক অবস্থা, অর্থাৎ বিক্রিয়া যখন শুরু হয় নাই, বিক্রিয়ক এর ঘনমাত্রা সি, অর্থাৎ তখন কিন্তু একটা ঘনমাত্রা ধরলাম। যদি বিক্রিয়া শুরু টি সময় পরে, এই টি সময় পরে এর ঘনমাত্রাটা কমবে, এবং এর যখন বিক্রিয়া শুরু হয় নাই, অর্থাৎ টি সমান যখন 0, তখন কিন্তু কি উৎপাদ নাই। যখন কিছু সময় চলে গেল, অর্থাৎ টি সময় পরে, তখন কিন্তু এইটার একটা ঘনমাত্রা থাকবে, এইটার একটা ঘনমাত্রা থাকবে। অর্থাৎ এই উৎপাদের ঘনমাত্রা কোত্থেকে আসলো? এই যে এইটা যখন কমতে থাকে, কমে উৎপাদটি সৃষ্টি হয়। তাহলে ধরলাম টি সময় পরে এই যে বিক্রিয়কে এর ঘনমাত্রা ধরলাম আমরা সি, এবং এই ক্ষুদ্র পরিবর্তনের সময় হচ্ছে ডিটি, এবং এই ঘনমাত্রা পরিবর্তন, উৎপাদের ঘনমাত্রা হলো সি মাইনাস ডিটি হয়। তবে ডিটি সময়ের জন্য এর ঘনমাত্রা পরিবর্তন কি হবে? এই যে সি মাইনাস ডিসি মাইনাস সি, তাহলে হচ্ছে মাইনাস ডিসি। তাহলে বিক্রিয়ার গতিবেগ হচ্ছে কি? আমাদের ঘনমাত্রা পরিবর্তন, এই যে ঘনমাত্রা পরিবর্তন বাই এই যে ঘনমাত্রার পরিবর্তন বাই সময় আছে। ঋণাত্মক চিহ্ন দ্বারা ঘনমাত্রা হ্রাস পেয়েছে, যেহেতু আমরা উৎপাদ নিয়ে কাজ করেছি, যেহেতু উৎপাদ দিয়ে বুঝিয়েছি, তাহলে উৎপাদের ঘনমাত্রা হ্রাস পায়, এই জন্য এটা মাইনাস হয়েছে। আচ্ছা, আবার টি সময় পরে উৎপাদ বি, আমরা এবার বি এর ঘনমাত্রা এক্স, এবং টি প্লাস ডিটি সময় পরে যদি এক্স প্লাস ডিএক্স হয়, তবে ডিটি সমান্তরালে বি এর ঘনমাত্রার পরিবর্তন কি হবে? এক্স প্লাস কি ডিএক্স। এই যে তাহলে এখানে ডিএক্স, এখানে কিন্তু আমরা বিক্রিয়ার গতিবেগ আমরা কি এই যে ডিএক্স বাই ডিটি। কেন আমরা এখানে মাইনাস দিচ্ছি না? সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে আমাদের বিক্রিয়ক নিয়ে কাজ করেছি, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। একটা রাসায়নিক বিক্রিয়ায় এই যে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, আর কি হয়? উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি থাকে। যখন আমরা বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন দিয়ে বিক্রিয়ার হার প্রকাশ করেছি, তখন আমরা একটা মাইনাস দিয়েছি। আর যখন এই যে এই বিক্রিয়ার হার গতিবেগটা আমরা কি লিখেছি? যখন আমরা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন দিয়ে দেখেছি হয়তো উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, তাহলে এটা কি হচ্ছে? প্লাস। অর্থাৎ বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার সমান মাইনাস ডিসি বাই ডিটি সমান ডিএক্স বাই ডিটি। অর্থাৎ এখানে সি হচ্ছে টি সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা, এই যে টি সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা, আর এক্স হচ্ছে টি সময় পরে উৎপাদের ঘনমাত্রা। তাহলে শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, কারণ এই সি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, আর টি এক্স হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমরা বিক্রিয়ক দ্বারা যখন বিক্রিয়ার হার প্রকাশ করছি, তখন আমরা মাইনাস দিচ্ছি, আর যখন উৎপাদ দ্বারা আমরা বিক্রিয়ার প্রকাশ করছি, তখন আমরা আর মাইনাস দিচ্ছি না। তাহলে এই হলো বিক্রিয়ার হার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে বিক্রিয়ার হারের একক, এই বিক্রিয়ার হারের এককটা কি হবে? তাহলে বিক্রিয়ার হার সমান কি? এই যে বিক্রিয়ার হার, আমরা জানি যে বিক্রিয়ার হার সমান কি? বিক্রিয়ক বা উৎপাদক ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই মোট সময়। তাহলে এই বিক্রিয়ক বা ঘনমাত্রার পরিবর্তন সাধারণত আমরা কি দ্বারা প্রকাশ করি? মোল পার লিটার। ঘনমাত্রাকে মোল পার লিটার, আর সময় হচ্ছে সেকেন্ড। তাহলে কি দাঁড়াচ্ছে? মোল পার লিটার সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু অনেকেই ভুল করে। তোমরা যদি বলো মোল পার লিটার পার সেকেন্ড, তাহলে কিন্তু ভুল হবে। কারণ হচ্ছে যে মোল পার লিটার সেকেন্ড, কারণ মোল ডিভাইডেড বাই লিটার এবং সেকেন্ড একসাথে আছে, এই যে এটা দুইটা ইনভার্সন। এই জন্য এখানে পড়তে হবে তোমাদের মোল পার লিটার সেকেন্ড, কিন্তু মোল পার লিটার পার সেকেন্ড বললে কিন্তু ভুল হবে। তাহলে আমরা বিক্রিয়ার হার দেখলাম, বিক্রিয়ার হারের গাণিতিক সমীকরণ দেখলাম, বিক্রিয়ার হারের একক দেখলাম। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রাকে আমরা কি ওই যে 1 মোল পার লিটার হলে তখন বিক্রিয়কের হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়। অর্থাৎ আমরা হার ধ্রুবকটা নিয়ে আলোচনা করব, আমরা হার ধ্রুবক নিয়ে বলবো। অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে একক ঘনমাত্রা বিশিষ্ট। যদি বিক্রিয়কের ঘনমাত্রা যদি 1 হয়, 1 মোলার হয়, তখন যে বিক্রিয়ার হার হবে সেই হারটা হবে হার ধ্রুবক। আমরা সামনে পরে আলোচনা করব। তাহলে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক নিয়ে আমরা আলোচনা করি। তাহলে যেটা বললাম যে কোনো বিক্রিয়ায় প্রতিটি বিক্রিয়ক 1 মোলার ঘনমাত্রায় থাকলে, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা যদি
এক মোল হয়, 1 মোলার ঘনমাত্রার বিক্রিয়কটি যদি আমরা, সেক্ষেত্রে একটা বিক্রিয়ক হতে পারে, একাধিক বিক্রিয়ক নিয়ে আমরা করতে পারি। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার হলে তখন যে বিক্রিয়ার গতিবেগ থাকবে সেই বিক্রিয়ার গতি ধ্রুবক বা হার ধ্রুবক বলা হয়। তাই সে বিক্রিয়ার বেগ, অর্থাৎ একক ঘনমাত্রা বিশিষ্ট বিক্রিয়কের বিক্রিয়ার বেগকে বা বিক্রিয়ার হারকে আমরা হার ধ্রুবক বলবো। তাহলে তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়, তাই বিক্রিয়ার হার ধ্রুবকের মানও বৃদ্ধি পায়। একই তাপমাত্রায় বিভিন্ন বিক্রিয়কের জন্য কে এর মান কি হবে বিভিন্ন। আমরা দেখি তাহলে বিক্রিয়ার আমরা দেখি যে আমরা এই যে এই বিক্রিয়ার হার ধ্রুবককে আমরা একটু দেখি। তাহলে আমরা কি একটা সাধারণ বিক্রিয়া নেই, দুইটা বিক্রিয়ক নেই উৎপাদ, অর্থাৎ এম এ এন এ। এখানে এই যে এ এর মোলার গুণমাত্রা হলো এ এবং বি এর গুণমাত্রা আমরা তোমরা জানো যে আমরা মোলার গুণমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করি। তাহলে আমরা কি জানি যে বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কের মোলার গুণমাত্রার সমানুপাতিক। এই যে বিক্রিয়কের গতিবেগ বিক্রিয়কের মোলার গুণমাত্রার সমানুপাতিক। তাহলে আমাদের দুইটা বিক্রিয়ক আছে, এই একটা বিক্রিয়ক, এই একটা বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ার গতিবেগ কি বিক্রিয়ক মোলার গুণমাত্রার গুণফল, তাহলে বিক্রিয়ার গতিবেগ প্রপোর্শনাল এ বি। তাহলে এখানে এই যে কে হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক, এটাকে বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়। তাহলে এখানে কে ইন্টু এ এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা ঘাত সহ। তাহলে প্রতিটি বিক্রিয়কের ঘনমাত্রা কি 1 মোলার হলে, অর্থাৎ বিক্রিয়ক এ বিক্রিয়ক বি সমান সমান কি 1 মোল পার লিটার যদি হয়, তাহলে কে সমান কত, তাহলে কে গুণন 1, তাহলে এইটার পরিবর্তে আমরা 1 বসাই। তাহলে কে হচ্ছে, তাহলে বিক্রিয়ার তখন আমাদের কি দাঁড়াবে, তখন দাঁড়াবে এই যে বিক্রিয়ার গতিবেগ সমান কে, কারণ এইটা 1 হয়ে গেল, এই যে এইটাও তোমাদের 1 এবং এইটাও 1, তাহলে দুইটাও যদি 1 হয় তাহলে 1 গুণগুলো 1 হয়, তাহলে বিক্রিয়ার গতিবেগ হচ্ছে কে হচ্ছে কি বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে অর্থাৎ তখন কি হবে, তখন এই যে কে ধ্রুবকটি বিক্রিয়ার হার ধ্রুবক বা গতি ধ্রুবক বলা হয়, এবং এইটাই হচ্ছে এটা কি বিক্রিয়ার হারই হচ্ছে হার ধ্রুবক, অর্থাৎ একক গুণমাত্রা বিশিষ্ট বিক্রিয়কের বিক্রিয়ার হারই হলো হার ধ্রুবক। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এটা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আমরা বিক্রিয়ার হার দেখলাম, বিক্রিয়ার হার ধ্রুবক দেখলাম। এখন আমরা দেখি বিক্রিয়ার হারের একটি সূত্র আছে বা হারের সমীকরণ আছে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার উপর নির্ভর করে, আমরা একটু আগে দেখলাম। এবং পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে এক বা একাধিক বিক্রিয়ক বিশিষ্ট বিভিন্ন বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সম্পর্ক নির্ণয় করা হয়েছে। এবং একেই কি বলা হয়, এই যে বিক্রিয়ার হারের সাথে বিক্রিয়কের ঘনমাত্রার যে সম্পর্ক, সেটাই হচ্ছে কি আমাদের বিক্রিয়ার হার সূত্র। তাহলে বিক্রিয়ার হার সূত্রটা কি দাঁড়াচ্ছে, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। অর্থাৎ আমরা কি দাঁড়াচ্ছি, বিক্রিয়ার হার এই যে বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক, এবং তা বিক্রিয়কের ঘাত রূপে আসে। বিক্রিয়কের ঘাতটা এই যে এই সামনে যে ঘাত থাকবে সেটা পাওয়ার হিসেবে। তাহলে এটা একটা বিক্রিয়ক, এই যে এই বিক্রিয়কটা আমরা লক্ষ্য করি যে একটা বিক্রিয়ক থেকে উৎপাদ হয়েছে। তাহলে বিক্রিয়ার হার প্রপোর্শনাল কি হবে, বিক্রিয়কের মোলার গুণমাত্রা কি, এর মোলার গুণমাত্রা কি, এই যে থার্ড ব্র্যাকেটে, আর এই যে সামনে যেটা ছিল বিক্রিয়কের রাশির সংখ্যা, সেটা হচ্ছে তার সহগ হচ্ছে ঘাত সহ, এই জন্য হচ্ছে ঘাত রূপে আসে। তাহলে বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়কের মোলার গুণমাত্রার সামনে। অনুরূপভাবে যদি দুইটা বিক্রিয়ক হয়, যে দুইটা বিক্রিয়ক নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এখানে বিক্রিয়ার হার কি, এই যে প্রপোর্শনাল এ গুণন বি, এর মোলার গুণমাত্রা গুণন বি এর মোলার গুণমাত্রা ঘাত সহ। তাহলে বিক্রিয়ার হার এখানে কি দাঁড়াবে, সমান কে সমান কি এর মোলার গুণমাত্রা বি এর মোলার গুণমাত্রা। তাহলে এই যে দুইটা সমীকরণেই কিন্তু কে ধ্রুবক, দুইটা সমীকরণেই কি হলো এই কে ধ্রুবক, এই কেটা কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে আমরা বিক্রিয়ার হারের সূত্র বা হারের সমীকরণটা দেখলাম, এবং হারের সূত্রটা হচ্ছে বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রা সমানুপাতিক। আমরা দেখব যে এই বিক্রিয়ার হার প্রভাবিত হয় কোন কোন নিয়ামক দ্বারা, বা কোন কোন নিয়ামক এই বিক্রিয়ার হারকে প্রভাবিত করে। তাহলে 1 নম্বর আমরা 7টা নিয়ামক আমরা খেয়াল করছি। 1 নম্বর হচ্ছে বিক্রিয়কের প্রকৃতি, বিক্রিয়কের ঘনমাত্রা, তাপমাত্রা, চাপমাত্রা বা চাপ, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রভাবক এবং আলোর উপস্থিতি। এই যে সুপ্রিয় শিক্ষার্থী, এই কোনো একটি রাসায়নিক বিক্রিয়া এই 7টি নিয়ামক দ্বারা প্রভাবিত হয়। আমরা এখন দেখি যে এই 7টি নিয়ামক কিভাবে একটি রাসায়নিক বিক্রিয়ার হারের উপর বা গতির উপর প্রভাব বিস্তার করে, সেটা আমরা একটা দেখি। তাহলে আমরা যদি প্রথমেই চিন্তা করি, আমাদের 1 নম্বর কি ছিল, বিক্রিয়কের প্রকৃতি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করে, বিক্রিয়কের প্রকৃতি মানে কি, অর্থাৎ ভিন্ন ভিন্ন বিক্রিয়ক
ভিন্ন যেমন আমি যদি চিনি একরকম, তাকে আদ্র বিশ্লেষণ করি তার একরকম গতি হবে, আমি মিথাইল অ্যাসিটেট নিয়ে আদ্র বিশ্লেষণ করি তার একরকম গতি হবে। খেয়াল করো, এই যে এটা আমরা কিনেছি চিনিকে যখন আদ্র বিশ্লেষণ করছি তখন বিক্রিয়ার হার কম। আবার আমরা যখন এই যে মিথাইল অ্যাসিটেটের আদ্র বিশ্লেষণ করছি একই পরিবেশে, তখন হচ্ছে কি এই বিক্রিয়ার হার বেশি। তাহলে এইখানে কিন্তু বিক্রিয়ার পরিবেশ সব ঠিক আছে, তাহলে এখানে বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার ভিন্ন ভিন্ন হওয়ার কারণ হচ্ছে কি এই পদার্থ দুইটাই ভিন্ন ভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন বিক্রিয়ার হার ভিন্ন ভিন্ন, অর্থাৎ এটাই হচ্ছে বিক্রিয়কের প্রকৃতি। তাহলে আমরা বিক্রিয়কের প্রকৃতি দিলাম যে বিক্রিয়ক ভিন্ন হলে বিক্রিয়ার হার ভিন্ন হবে, এখানে অন্য কোনো নিয়ামক আর কাজ করবে না। তাহলে আমরা দেখি, আমরা 7টা নিয়ামকের মধ্যে একটা দেখলাম বিক্রিয়কের প্রকৃতি। 2 নম্বর হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা। সুপ্রিয় শিক্ষার্থী, বিক্রিয়কের ঘনমাত্রা এটা দ্বারা আমরা কি বোঝাই? বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে, ধরো তুমি একটি পাত্রের মধ্যে তুমি যখন 5 মিলিলিটার বিক্রিয়ক নিচ্ছ, তাহলে 5 মিলিলিটার বিক্রিয়কের মধ্যে যে কয়টি অণু আছে, তুমি যদি তার মধ্যে 10 মিলিলিটার বিক্রিয়ক নাও, তাহলে কি অণুর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা বাড়ি, অর্থাৎ 5 মিলিলিটার দ্রবণের মধ্যে তুমি যে কয়টি বিক্রিয়ক অণু নিচ্ছ, তার মধ্যে যদি আরো বিক্রিয়ক যোগ করো, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা, অর্থাৎ প্রথমে ধরো n সংখ্যক বিক্রিয়ক অণু ছিল 10 মিলিলিটার দ্রবণের মধ্যে, ঠিক n সংখ্যক বিক্রিয়ক অণু যদি 5 মিলিলিটার দ্রবণে থাকে, তার মানে কি এখানে ঘনমাত্রা বেড়ে গেল। আর ঘনমাত্রা বেড়ে গেলে কি হবে? বিক্রিয়ক অণুগুলো কাছাকাছি থাকে, অনেক কাছাকাছি থাকার কারণে তারা কি করবে? তাদের মধ্যে পারস্পরিক সংঘর্ষ বৃদ্ধি পাবে। পারস্পরিক সংঘর্ষ বৃদ্ধি পেলে তাদের এই সংঘর্ষের মধ্যে কার্যকর সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে বেশি সংখ্যক অণু কি করবে? তার সক্রিয়ণ শক্তিকে অতিক্রম করবে, ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। তাহলে আমরা এক কথা যদি বলতে পারি যে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি মানে একক আয়তনে বিক্রিয়ক অণুর সংখ্যা বৃদ্ধি, ফলে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষ বৃদ্ধি পায়। অর্থাৎ পারস্পরিক সংঘর্ষ বৃদ্ধি পেলে এখানে কার্যকর সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তাহলে এই গেল বিক্রিয়কের ঘনমাত্রা। তারপরে আসি আমরা তাপমাত্রা গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত তাপমাত্রা বৃদ্ধির সাথে কি হয়? বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এবং সোডিয়াম থায়োসালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফার অধ্যক্ষেপ হার যত, টেম্পারেচার যখন বাড়িয়ে দেই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখনই কি হবে? সালফার অধ্যক্ষেপ হার দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে যে কোনো বিক্রিয়ার বেগই বৃদ্ধি পায়, কিন্তু সেই তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার কিন্তু সমানুপাতিক হারে বাড়ে না, এক্সপোনেনশিয়াল হারে বাড়ে। সেটা আমি ব্যাখ্যা করছি এখনই, যে তাপমাত্রা, তাহলে এই যে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাবটা আমি একটু ব্যাখ্যা করব, যে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাবটা কি ব্যাখ্যা করব। তাহলে প্রথমে বলছি যে এই যে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব আছে 1889 খ্রিস্টাব্দে এই যে বিজ্ঞানী আর্হেনিয়াস সর্বপ্রথম বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব অনুধাবন করেন। এবং তিনি কি প্রমাণ করেন? তিনি প্রমাণ করেন যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় সব বিক্রিয়ার হার 2 গুণ থেকে 3 গুণ হয়। এর কারণ কি? আচ্ছা, একটা বিষয় তোমরা খেয়াল করো, যে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ক অণুগুলো কি হবে? গতিশক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ বিক্রিয়ক পাত্রের মধ্যে বিক্রিয়ক অণুগুলো দ্রুত ছুটোছুটি করবে, ছুটোছুটি যদি করে তাদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাবে, অর্থাৎ তাদের মধ্যে কার্যকর সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে কি হবে? বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখি যে তাপমাত্রা বৃদ্ধি করলে আমাদের কি ঘটনা ঘটে। এই যে তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ক অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়। এই যে বিক্রিয়ক অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়। 2 নম্বর, অণুগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায়, যেটা আমি প্রথমে বললাম। 3 নম্বর, অধিক সংখ্যক অণু বিক্রিয়া অংশগ্রহণের জন্য সক্রিয়ণ শক্তি লাভ করে। অর্থাৎ যেটা আমি তোমাকে প্রথমেই বলেছি, যে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ক অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে অণুগুলো বেশি ছুটোছুটি করে, আর এই ছুটোছুটি করতে গিয়ে পরস্পরের সাথে সংঘর্ষ লিপ্ত হয়, অর্থাৎ তাদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, ফলে কার্যকর সংঘর্ষের সঙ্গে বৃদ্ধির কারণে অধিক সংখ্যক অণু এই প্রয়োজনীয় শক্তিটা অর্জন করে, অর্থাৎ সক্রিয়ণ শক্তি অর্জন করে। সেই সক্রিয়ণ শক্তি অর্জন করে বিক্রিয়া অংশগ্রহণের উপযোগী হয়, রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। সক্রিয়ণ শক্তিটা কি আমি পরবর্তীতে আলোচনা করব, তারপরে তোমাদের একটু বলে দিয়ে রাখি। অর্থাৎ বিক্রিয়ক সমূহ যে পরিমাণ ন্যূনতম যে পরিমাণ শক্তি অর্জন করলে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযোগী হয়, সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। এখন তোমরা হয়তো বলবে যে এই সক্রিয়ণ শক্তি তারা কিভাবে লাভ করে। হ্যাঁ, সক্রিয়ণ শক্তি হচ্ছে বিক্রিয়ক পারস্পরিক সংঘর্ষ অন্য কোনো উপায় সক্রিয়ণ শক্তি লাভ করে। এবং আমরা পরবর্তীতে বলবো, এখন একটু হিন্স দিয়ে রাখি, সেটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া কিন্তু 2টা উপায়ে ঘটে। একটা হচ্ছে সক্রিয়ত জটিল যৌগ গঠনের মাধ্যমে, আর একটা হচ্ছে
সংঘর্ষ তত্ত্বের মাধ্যমে। এই দুটো বিষয় আমি শেষে আজকে না পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা দেখি তাহলে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা কে প্রমাণ করেছেন? বিজ্ঞানী আর্হেনিয়াস। তিনি কি প্রমাণ করেছেন? উনি প্রমাণ করেছেন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতেই বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ হয়। কিন্তু বিজ্ঞানী আর্হেনিয়াস তাপমাত্রা বৃদ্ধির সাথে, এই যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সক্রিয় অনুষদ এবং বিক্রিয়ার হারের বৃদ্ধি প্রকাশকে কি করেন? উনি গাণিতিকভাবে প্রকাশ করে একটি আর্হেনিয়াস সমীকরণ দিয়েছিলেন। এই যে সমীকরণটা দিয়েছিলেন, এই সমীকরণটা হচ্ছে এই যে কে সমান পি ইন্টু জেড ই ইন্টু ই টু দি পাওয়ার ইএ বাই আরটি। এখানে কিন্তু কে হচ্ছে রেট কনস্ট্যান্ট, এই পি হচ্ছে স্টেরিক ফ্যাক্টর, জেড হচ্ছে কোয়ালিশন রেট, ই হচ্ছে কি এই যে আমাদের ফ্র্যাকশন অফ মলিকুলস উইথ অ্যাক্টিভেটেড এনার্জি টু রিঅ্যাক্ট, এবং এ বাই আরটি। এইটা আবার কিভাবে আসে? এইটা আবার এই সমীকরণটা আসে, কিন্তু আমি একটু শর্ট করেছি। এই সমীকরণটা আসার ক্ষেত্রে কিন্তু আর একটা পার্থক্য আছে। আমরা অর্থাৎ কি জানি, প্রথমে আমরা জানি যে বিক্রিয়ার হার কি বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে বিক্রিয়ার হার প্রপোর্শনাল কি বিক্রিয়কের ঘনমাত্রা, এবং আবার বিক্রিয়ার হার ধ্রুবক আছে এখানে। তারপরে আবার গ্যাসের গতিদ্রুত অনুসারে বিক্রিয়ার হার তাপমাত্রার গতিশক্তি হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক। এই যে বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো থেকে, এবং বিক্রিয়ার হার তাপমাত্রা বৃদ্ধি করলে কিন্তু বিক্রিয়ার হার সমানুপাতিক হারে বৃদ্ধি পায় না, এক্সপোনেনশিয়াল হারে বৃদ্ধি পায়। সেই এক্সপোনেনশিয়াল হারে যে বৃদ্ধিটা পায় আর্হেনিয়াস সমীকরণ, সেই সমীকরণ, সেখান থেকে আমরা এই যে এই সমীকরণটা, যেটা আমরা উচ্চ মাধ্যমিকের ক্লাসে দেখি, এই যে এই সমীকরণটা প্রতিপাদন করে থাকি আমরা উচ্চ মাধ্যমিকের ক্লাসে, এই সমীকরণটা আমরা প্রতিপাদন করে থাকি। আমি সেটা দেখাচ্ছি না, তোমাদের যদি সমস্যা আমি পরের ক্লাসে দেখিয়ে দেবো। তাহলে এই যে এটা হচ্ছে আর্হেনিয়াস ফ্যাক্টর, এই যে পি ইন্টু জেড, এই এটা হচ্ছে আমাদের আর্হেনিয়াস ফ্যাক্টর, আর্হেনিয়াস ফ্যাক্টর। তাহলে এই সমীকরণ ওই পাশে যদি আমরা লন নেই, তাহলে আমরা এখানে কি দাঁড়াবে? লন কে ইজ ইকুয়াল টু লন এ মাইনাস এ বাই আর টি, কারণ এই ভিত্তিক লন। তাহলে এই লনকে আমরা যখন লগে পরিণত করব, লন সমান কি 2.303 লগ। তাহলে এই যে 2.303 লগকে এখানে আমরা লনের পরিবর্তে 2.303 লগ এ আর এ বাই আর টি। এখন কি দাঁড়াচ্ছে? বা 2.303 লগ কে সমান এই যে 2.303, এই যে 2.303, এই যে 2.303 লগ এ মাইনাস, আমরা এটা কমন নিচ্ছি, ই এ বাই 2.303 আর টি। আমরা এই 2.303 কমন নিলে এটা আসে। তাহলে লগ কে দাঁড়াচ্ছে, আমরা লগ কে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এই যে লগ এ সমান ই এ বাই 2.303 আর গুণ 1/t। এই সমীকরণটা যে আমরা পেলাম, এবং এই সমীকরণকে যদি আমরা T1 এবং T2 তাপমাত্রার জন্য লিখি, আমরা যদি তাহলে প্রথমে আমাদের কি কে এই সমীকরণ K1 এর জন্য একটা আসবে, লগ K1 এর জন্য আসবে, লগ K2 এর জন্য আসবে। আমরা একবারে যদি এখানে একেবারে সংক্ষিপ্ত করা হয়েছে, এই কারণ আমরা ওই যে এই সমীকরণটা শেষে আবার প্রমাণ করব। এখানে আমরা তাহলে কি লগ K2 বাই K1 এবং ই ডিভাইডেড 2.303 আর এবং T1 মাইনাস T2 ডিভাইড বাই T1 T2। এই সমীকরণটা প্রতিপাদন করে আমি পরবর্তীতে দেখাবো। আমি আর্হেনিয়াস সমীকরণটা আবার যখন প্রতিপাদন করবো তখন দেখাবো। এখন শুধু দেখাচ্ছি যে বিক্রিয়ার হারের উপর এই যে তাপমাত্রার প্রভাব, সেই বিষয়টা। তাহলে এই যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি নিয়ে আমি পরে আলোচনা করবো। তাহলে বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব, তাহলে চাপের প্রভাবটা আমি সহজভাবে তোমাদের বুঝাই, এখানে যাই লেখা থাকুক। সেটা হচ্ছে চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায়, অর্থাৎ গ্যাসের আয়তন সংকুচিত হয়। গ্যাসের আয়তন যদি হ্রাস পায় তাহলে কি একক আয়তনে গ্যাসের অনুসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে একক আয়তনে যদি অনুসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে তাদের মধ্যে কি হবে? পারস্পরিক সংঘর্ষ হবে, এবং এই কার্যকর সংঘর্ষের সঙ্গে বৃদ্ধি পাওয়ার কারণে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। আমরা শিক্ষার্থীরা এইটা যদি একটু খেয়াল করো, এই যে এই বিক্রিয়াটা যদি খেয়াল করো, আমরা দেখি এটা একটি গ্যাসীয় বিক্রিয়া। এটা হচ্ছে কি 1 মোল, এবং এইখানে এটা হচ্ছে কি 3 মোল। তাহলে এইখানে হচ্ছে কি আমরা উৎপাদকে আমরা বিক্রিয়া করছে 4 মোল, আর আমরা উৎপাদ পাচ্ছি কয় মোল? 2 মোল। তার মানে কি এই বিক্রিয়াটাতে কিন্তু আয়তনের সংকোচন ঘটছে, এই যে আয়তনের সংকোচন ঘটছে। এই আয়তনের সংকোচন ঘটার কারণে এখানে কি এই বিক্রিয়া থেকে আমরা চাপ বৃদ্ধি করব, তখন কি বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়া সম্মুখবর্তী বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ উৎপাদ বৃদ্ধি পাবে। এই যে চাপের প্রভাব। এরপরে প্রভাবক। আমরা জানি যে প্রভাবক বিক্রিয়ার হার বৃদ্ধি করে বা হ্রাস করে। বিভিন্ন ভিন্ন প্রভাবক নিয়ে ডিটেলস আলোচনা করব যখন প্রভাবক পড়াবো। আলো,
আলো হচ্ছে এক প্রকার শক্তি, আলোর প্রভাবে রাসায়নিক বিক্রিয়া হয়। যেমন কোনো রাসায়নিক বিক্রিয়া আছে যে অন্ধকারে অনেকদিন রেখে দিলে কোনো বিক্রিয়া ঘটবে না। যেমন এই যে আমরা যদি কাকে রাখি, আমরা যদি যে হাইড্রোজেন এবং ক্লোরিনের মিশ্রণকে অন্ধকারে রেখে দেই তাহলে কোনো বিক্রিয়া করবে না। কিন্তু এই দুটাকে আলোতে আনা মাত্র এইটা এবং এটাকে এর মিশ্রণকে আলোতে আনা মাত্র বিস্ফোরণ সহকারে বিক্রিয়া করবে। তার মানে কি, তাহলে এই যে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে যে বিক্রিয়াটা ঘটছে সেই বিক্রিয়া হচ্ছে কার প্রভাবে ঘটছে? এই বিক্রিয়াটা হচ্ছে আলোর প্রভাবে ঘটছে। তাহলে আমরা দেখলাম যে রাসায়নিক বিক্রিয়া 7টি নিয়ামক দ্বারা প্রভাবিত হয়। সেই 7টি নিয়ামক আমি তোমাদেরকে একটু দেখালাম। এবার আমরা আসি বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব। তাহলে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ এই বিষয়গুলো জানার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা একেবারেই জানতে হবে সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব। এই যে বিক্রিয়ার আণবিকত্ব অর্থাৎ কোনো মৌলিক রাসায়নিক সমীকরণ হতে যতটি বিক্রিয়ক অণু, এই যে যতটি বিক্রিয়ক অণু, পরমাণু, আয়ন অংশ নেয় তাকে আমরা কি বলবো? বিক্রিয়ার আণবিকত্ব বলা হয়। তাহলে মৌলিক রাসায়নিক সমীকরণ হতে এখন অর্থাৎ আমরা আরো সহজভাবে বলতে পারি যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া যদি একাধিক ধাপে সংঘটিত হয় কিন্তু তার যে হার নির্ধারণী ধাপ আছে, যে ধাপটা স্লো ধাপ, সেই ধাপটা হচ্ছে হার নির্ধারণী ধাপ। কোনো রাসায়নিক বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে যে কয়টি বিক্রিয়ক অংশগ্রহণ করে সেই কয়টি বিক্রিয়ককে আমরা কি বলবো? আমরা বলবো গতিবেগ। এই বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে একটি বিক্রিয়ক, এটা একাণবিক বিক্রিয়া। এই বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে 2টি বিক্রিয়ক, এটা দ্বিআণবিক বিক্রিয়া। এবং এখানে 3টি বিক্রিয়ক অংশগ্রহণ করে, এটা হচ্ছে ত্রিআণবিক বিক্রিয়া। তাহলে আশা করি বিক্রিয়ার আণবিকত্বটা বুঝতে পেরেছো। আমি আবার বলছি যে একটি রাসায়নিক বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে, ওই যেটা মৌলিক রাসায়নিক সমীকরণের কথা বলছি, একটি রাসায়নিক বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে অংশগ্রহণকারী অণু, পরমাণু বা আয়নের সংখ্যাকে আমরা কি বলবো? বিক্রিয়ার আণবিকত্ব বলবো। তাহলে আশা করি আণবিকত্বটা বুঝতে পেরেছো। এবার আসি আমরা বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম হচ্ছে বিক্রিয়ার যে গতিবেগ আছে, বিক্রিয়ার পরীক্ষালব্ধ গতিবেগ বা হার, ওই বিক্রিয়ার অংশগ্রহণকারী বিক্রিয়কের যেসব ঘনমাত্রা পদের সমানুপাতিক তাদের ঘাতের সমষ্টিকে উক্ত বিক্রিয়ার ক্রম বলা হয়। অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়কের যে ঘাতে সমানুপাতিক, অথবা কোনো বিক্রিয়কের ঘনমাত্রাকে যে ঘাতে উন্নীত করলে পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক হয়, সেটাকে আমরা কি বলবো? বিক্রিয়ার ক্রম। আমরা এখানে দেখি, আমরা যদি এইখানে দেখি, এই একটি সাধারণ বিক্রিয়া আমরা নেই, A প্লাস বি। এই যে এটা বি, এটা হচ্ছে আমাদের বি, এই যে আমাদের বি। তাহলে এখানে 2টি বিক্রিয়ক, যদি এ এবং বি এর মোলার গুণমাত্রা এই যে সি দ্বারা মোলার গুণমাত্রা প্রকাশ করা হয়, তাহলে বিক্রিয়ার হার কি? আমরা যদি বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়কের মোলার গুণমাত্রার গুণফল, ঘাত সহ, এই যে এখানে ঘাত সহ। তাহলে যখন এ আপেক্ষিক বিক্রিয়ার ক্রম এ এবং বি এর আপেক্ষিক বিক্রিয়ার ক্রম বি, এই যে বি, তাহলে আমাদের এই বিক্রিয়ার মোট ক্রম হচ্ছে কি? মোট ক্রম হচ্ছে এ প্লাস বি। এই যে তাদের ঘাতের সমষ্টি, বিক্রিয়ার ক্রম হচ্ছে এ বা এ প্লাস বি। অর্থাৎ বিক্রিয়ক বি এর ঘনমাত্রার উপর নির্ভর করে না, তবে বিক্রিয়ার ক্রমে এ হবে। আবার যদি দেখা যাচ্ছে 2টি বিক্রিয়কের ক্ষেত্রে একটি বিক্রিয়কের উপর বিক্রিয়ার ঘনমাত্রা নির্ভর করে না, সেই ক্ষেত্রে কিন্তু এই ঘনমাত্রা একই হবে। যেমন আমরা এসি নন বিক্রিয়ার ক্ষেত্রে দেখি যে বিক্রিয়ায় 2টি বিক্রিয়ক অংশগ্রহণ করলেও এসি নন বিক্রিয়ার হার নির্ধারণের ধাপে কিন্তু একটি বিক্রিয়ক থাকে। এই কারণে সেটাকে কিন্তু আমরা কি বলি? সেই বিক্রিয়ার ক্রম কিন্তু এক হয়, একাণবিক বিক্রিয়া হয়। তাহলে এটা হচ্ছে যে আমাদের বিক্রিয়ার ক্রম, এই বিক্রিয়ার ক্রম কিন্তু এক হবে। তাহলে আমাদের সাধারণ সমীকরণ হচ্ছে আমরা কে ইন্টু বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাত, এই ঘাতটা, এই এনটাই হচ্ছে বিক্রিয়ার ক্রম। তাহলে আমরা একটু দেখি যে বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্বের মধ্যে একটু পার্থক্য নিয়ে আলোচনা করি। তাহলে বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব, তাহলে প্রথমে আমরা সংজ্ঞা দেব। আমরা কি বিক্রিয়ার আণবিকত্বের কি সংজ্ঞা দিয়েছি? যে একটি রাসায়নিক বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে অংশগ্রহণকারী অণু, পরমাণু বা আয়নের মোট সংখ্যাকে আমরা কি বলবো? ওই বিক্রিয়ার আণবিকত্ব বলবো। অথবা এখানে কিভাবে বলা হচ্ছে? মৌলিক সমীকরণ হতে, সেটাও হবে। আর কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ যেসব বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক, কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার বা পরীক্ষালব্ধ গতিবেগ, কথাটা এখানে আসেনি, কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ গতিবেগ, এই যে গতিবেগ, এখানে এই পরীক্ষালব্ধের পরে এখানে গতিবেগ কথাটি আসবে। গতিবেগ যেসব বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক, সেটাকে আমরা কি বলবো? বিক্রিয়ার ক্রম। যেমন এখানে এন হচ্ছে বিক্রিয়ার ক্রম, আমরা এর আগে দেখিয়েছি। আচ্ছা, 2 নম্বর কি?
বিক্রিয়ার আণবিকত্ব বাহ্যিক অবস্থার উপর নির্ভরশীল নয়। তাহলে বিক্রিয়ার আণবিকত্ব কিন্তু বাহ্যিক অবস্থার উপর নির্ভরশীল নয়, কিন্তু বিক্রিয়ার ক্রম আবার বাহ্যিক অবস্থার উপর এবং চাপ, তাপমাত্রা ইত্যাদির উপর নির্ভরশীল। সাধারণত বিক্রিয়ার আণবিকত্ব সমীকরণ ভিত্তিক রাশি, কিন্তু বিক্রিয়ার ক্রম কিন্তু পরীক্ষালব্ধ রাশি। তাহলে এইটা মনে রাখতে হবে যে আণবিকত্বের মান স্থির, পরিবেশের উপর নির্ভরশীল নয়। যেমন কাচের পাত্রে এবং প্লাটিনামের পাত্রে যদি আমরা HI এর বিয়োজন ঘটাই তাহলে দেখা যাবে বিক্রিয়ার ক্রম ভিন্ন হবে, এবং বিক্রিয়ার ক্রম ভিন্ন হলে আণবিকত্ব সর্বদা 2। আমরা এই যে এই হাইড্রোজেন আয়োডিন বিয়োজনটা যদি আমরা কাচের পাত্রে ঘটাই বা প্লাটিনামের পাত্রে ঘটাই, বিক্রিয়ার আণবিকত্ব সর্বদাই 2 হবে, কিন্তু ক্রম কিন্তু তা হবে না, পাত্র দ্বারা প্রভাবিত হয়। যেমন HI এর বিয়োজন আমরা যদি কাচ পাত্রে ঘটালে, কাচের পাত্রে যদি আমরা বিয়োজন ঘটাই তাহলে হবে বিক্রিয়ার ক্রম 2, প্লাটিনামে যদি ঘটাই তাহলে বিক্রিয়ার ক্রম হচ্ছে 1, এবং স্বর্ণের পাত্রে যদি ঘটাই তাহলে বিক্রিয়ার ক্রম হবে 0। তাহলে কি বিক্রিয়া আণবিকত্ব কিন্তু আমাদের পাত্রের উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু বিক্রিয়ার ক্রম পাত্রের উপর ডিপেন্ডেন্ট, এবং পাত্র চেঞ্জ করলে তার টোটাল ক্রমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার বিক্রিয়া আণবিকত্ব সর্বদা পূর্ণ সংখ্যা, যেমন 1, 2 একাণবিক, দ্বিআণবিক, ত্রিআণবিক, কিন্তু বিক্রিয়ার ক্রম কিন্তু পূর্ণ সংখ্যা না, সুপূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এমনকি শূন্য হতে পারে। তাহলে আমরা বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব দেখলাম এবং তার পার্থক্যটা দেখলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই যে বললাম যে বিক্রিয়ার ক্রম শূন্য হতে পারে, তাহলে আমরা প্রথমে একটি শূন্য ক্রম বিক্রিয়া দেখব। তার মানে কি, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, বিক্রিয়াটি একটি নির্দিষ্ট গতিতে চলতেই থাকে, তাকে আমরা শূন্য ক্রম বিক্রিয়া বলি। দেখো সহজ একটা সংজ্ঞা এখানে দিয়েছি, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না এবং বিক্রিয়াটি একটি নির্দিষ্ট গতিতে, এই যে একটি নির্দিষ্ট গতিতে চলতেই থাকে, তাকে শূন্য ক্রম বিক্রিয়া বলা হয়। তাহলে এই বিক্রিয়ার হার হচ্ছে K×C⁴ হবে, এই যে K×C⁴ হবে, কারণ বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। K⁴ মান 1, তাহলে সমান K ধ্রুবক, তাহলে বিক্রিয়ার হার আর বিক্রিয়ার হার ধ্রুবক, তাহলে যে বিক্রিয়ার মোলার ঘনমাত্রা C। তাহলে এই যে এরকম একটি শূন্য ক্রম বিক্রিয়ার উদাহরণ আমরা দেখি, যেমন হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়া, আলোর উপস্থিতিতে এই বিক্রিয়াটা ঘটে। এখানে যে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়, এই বিক্রিয়া কিন্তু বিক্রিয়কের এই বিক্রিয়া কোনোটারই ঘনমাত্রার উপর নির্ভর করে না, কোনোটার উপর নির্ভর করে না, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রার উপর এই বিক্রিয়া নির্ভর করে না। এই জন্য এই বিক্রিয়াটি একটি শূন্য ক্রম বিক্রিয়া। আমরা দেখি তাহলে শূন্য ক্রম বিক্রিয়ার একটি গাণিতিক প্রকাশ আমরা নিয়ে আসি, যে শূন্য ক্রম বিক্রিয়ার জন্য আমরা একটা সমীকরণ বিবেচনা করি, যে এই একটা A বিক্রিয়ক B উৎপাদ। আমরা এই সমীকরণটি সাধারণ একটা সমীকরণটা বিবেচনা করি। দেখো প্রাথমিক ঘনমাত্রা, অর্থাৎ যখন বিক্রিয়া শুরুই হয় নাই, T = 0, প্রাথমিক ঘনমাত্রা, তার এই বিক্রিয়ক A এর ঘনমাত্রা A মোল পার লিটার বা A মোল, এবং উৎপাদ কিন্তু নাই। কেন নাই? কারণ বিক্রিয়া শুরুই হয় না, T সময় পরে কি হলো, উৎপাদ X হলো, তাহলে বিক্রিয়ক কি থাকবে, A-X। তাহলে আমরা যদি বর্ণনা লিখি যে এই যে বিক্রিয়ক ধরা যাক A এর প্রাথমিক ঘনমাত্রা A মোল পার লিটার, T সময়ের পরে, অর্থাৎ T সময়ে A এর X মোল উৎপাদে পরিণত হলো, অর্থাৎ যে T সময়ে A এর X মোল উৎপাদে পরিণত হলো, তাহলে A বিক্রিয়া করে X মোল B উৎপন্ন পরিণত হয়েছে, তাহলে কি হবে, এই যে T সময় শেষে A এর ঘনমাত্রা কি হবে, A-X। অর্থাৎ এই যে এখানে খেয়াল করো, প্রাথমিক ঘনমাত্রা A, T সময়ে A- কেন X দিয়েছি, কারণ এখান থেকে X উৎপাদে পরিণত হয়েছে। তাহলে উৎপাদ কোথা থেকে আসলো, বিক্রিয়ক থেকেই উৎপাদে পরিণত হয়েছে। তাহলে বিক্রিয়ক থেকে যদি উৎপাদে পরিণত হয়, তাহলে সেই বিক্রিয়ক থেকে কতটুকু উৎপাদ হলো সেটা বাদ দিলে ওই অবস্থায় আমরা বিক্রিয়কের ঘনমাত্রা পেয়ে যাব। তাহলে বিক্রিয়ার হার কি হবে, এই যে বিক্রিয়ার হার কি হবে, dx/dt = K × A-X, কিন্তু এটা শূন্য হবে, কারণ শূন্য ক্রম বিক্রিয়া, কারণ এই ঘনমাত্রার উপর এই ঘনমাত্রার বিক্রিয়ার হার নির্ভর করে না। তাহলে ওইটার সমান অন কোনো কিছু সূচক কোনো কিছু পাওয়ার 0 হলো 1, তাহলে K। তাহলে dx = K × dt, এটাকে যদি আমরা সমাকলন করি, একটি যে এখন সমীকরণটিকে সমাকলিত করে পাই, তাহলে কি হচ্ছে, ফাংশন অফ dx সমাকলন dx সমাকলন K × dt বা x = kt প্লাস সমাকলিত ধ্রুবক। তাহলে এই যে এই সমাকলিত ধ্রুবক, এটা আমাদের এই যে 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর যে সমীকরণ আছে, এই 1 নম্বর সমীকরণে আমরা যখন এই যে t সমান 0 হবে, তখন x সমান কিন্তু 0 হবে, ফলে কি হবে, সমাকলিত ধ্রুবক 0। তাহলে আমরা এই যে কার মান বসাবো, আমরা এই সমাকলিত ধ্রুবকের মান 1 নম্বর বসাই, আমরা তাহলে কি পাই, k = x/t, অর্থাৎ x = kt, তাহলে k = xt, অর্থাৎ যেহেতু আমরা এই হার ধ্রুবকের সমীকরণ কিন্তু আমরা নির্ণয় করছি, তাহলে এই সমীকরণটাই হলো, এটি হলো শূন্য ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ বা হার ধ্রুবকের সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই শূন্য ক্রম বিক্রিয়া কি এবং শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ এই বিষয়টি ব্যাখ্যা করতে পারবে এবং লিখতে পারবে। শূন্য ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? তাহলে শূন্য ক্রম বিক্রিয়া দেখি
যে আমরা উৎপাদের ঘনমাত্রা, এই যে আমরা দেখি যে উৎপাদের ঘনমাত্রাকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এবং টি কে এক্স অক্ষ বরাবর নিয়ে আমরা বসিয়ে যদি একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে দেখি আমরা কি মূল বিন্দুগামী, এই যে মূল বিন্দুগামী সরল রেখা পাচ্ছি আমরা, এই যে আমরা মূল বিন্দুগামী সরল রেখা পাচ্ছি, অর্থাৎ কে ইন্টু এক্স বাই টি, অর্থাৎ আমরা মোলার ঘনমাত্রা নিচ্ছি আমাদের এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর সময় নিলে আমাদের কি হবে, এই যে ডালটা বের হবে, এই যে আমাদের শূন্য বিক্রিয়া কে ইন্টু এক্স বাই টি ঘনমাত্রা বাই সময়। তাহলে আমরা শূন্যক্রম বিক্রিয়ার একটা লেখচিত্র দেখলাম। শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ আমরা দিয়েছি, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস যখন বিক্রিয়া করে তখন এই বিক্রিয়া কিন্তু বিক্রিয়কের মোলার ঘনমাত্রার উপর বা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, একটা নির্দিষ্ট গতিতে এই বিক্রিয়া চলতে থাকে। তাহলে একটা শূন্যক্রম বিক্রিয়ার গতিবেগ দেখলাম, তার বৈশিষ্ট্য দেখলাম। এইবারে আসি আমরা প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ার হার প্রথম ক্রম বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়কের আমরা কি জানি, বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে প্রথম ঘাতের সমানুপাতিক, দ্বিতীয় ক্রম বিক্রিয়া হলে দ্বিতীয় ঘাতের সমানুপাতিক হবে। আমরা দ্বিতীয় ক্রম আজকে আলোচনা করব না, আজকে আমরা আলোচ্য বিষয় প্রথম ক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে আমরা কি দেখি যে বিক্রিয়ার হার, এই যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক, তাকে প্রথম ক্রম বিক্রিয়া বলা, অর্থাৎ ডিসি বাই ডিটি সমান কে সি টু দি পাওয়ার 1। এই যে প্রথম ঘাত, এই যে প্রথম ঘাত, সি হচ্ছে একটি মাত্র বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, আর এই 1টা হচ্ছে ঘাত। তাহলে এইটা হচ্ছে কি আমাদের প্রথম ক্রম বিক্রিয়া। একটা উদাহরণ আমরা দিই, এই যে উদাহরণ দিই যে নাইট্রোজেন পেন্টঅক্সাইড, এটা বিক্রিত কি হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড হয় এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়া কিন্তু প্রথম ক্রমের বিক্রিয়া, কারণ এই বিক্রিয়ার গতিবেগ শুধুমাত্র এইটা একটি মাত্র এই বিক্রিয়কের ঘনমাত্রা প্রথম ঘাতের সমানুপাতিক। তাহলে আমরা আরেকটা উদাহরণ দিয়েছি যে চিনি এবং পানি এবং এই যে চিনি যে আদ্য বিশ্লেষণ বিক্রিয়া, এই বিক্রিয়ায় কিন্তু এই বিক্রিয়ায় যে আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা একটু খেয়াল করো, এখানে এটা আমরা বলছি এটা কি প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া একটি বিক্রিয়কের ঘনমাত্রা প্রথম ঘাতের সমানুপাতিকের কথা বলা হয়েছে। এখানে বিক্রিয়ক কয়টা আছে, এখানে বিক্রিয়ক আছে কি, এখানে বিক্রিয়ক আছে 2টা, অর্থাৎ এখানে আমরা এটা হবে আমাদের শব্দ আণবিক একাণবিক বিক্রিয়া। সেটা আমরা দেখাবো যে 2টি বিক্রিয়ক থাকলে একটির ঘনমাত্রা যদি একদম পরিবর্তিত না হয়, একেবারেই কম পরিবর্তিত হয়, তখন আমরা ওইটাকে অগ্রাহ্য করি, তখন সেটাকে আমরা শব্দ একাণবিক বিক্রিয়া বলি। আমরা ওটা আসবো পরে। তাহলে আমরা আসি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ নির্ণয় করব। আমরা দেখি সেই সমীকরণটা আবার বিবেচনা করি। আমরা বিবেচনা করি যে এ একটি বিক্রিয়ক এবং বি হচ্ছে উৎপাদ। তাহলে প্রাথমিক অবস্থায় এর প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে এ মোল পার লিটার এবং উৎপাদ তখন 0, অর্থাৎ প্রাথমিক উৎপাদ কেন 0, তখন বিক্রিয়া শুরুই হয় নাই, অর্থাৎ বিক্রিয়া কিছু সময় পরে, এই যে টি সময় পরে, তখন কি হয়েছে, টি সময় পরে আমরা উৎপাদ হলো কি এক্স। তাহলে উৎপাদ কোথা থেকে আসলো, উৎপাদ আসলো আমার এই যে এই বিক্রিয়ক থেকে, আমার এই বিক্রিয়ক থেকে উৎপাদ আসছে, বিক্রিয়ক থেকে উৎপাদ আসছে। তাহলে তার ঘনমাত্রা ছিল আমাদের এ, তাহলে আমার এখানে উৎপাদ এক্স উৎপাদ হয়ে গেছে। তাহলে বিক্রিয়ক কতটুকু থাকলে এ মাইনাস এক্স, বুঝতে পেরেছ? তাহলে এরপরে আসি, আমরা এটা একটু বর্ণনা আকারে লিখবো। এই যে এই লাইনটা আমরা বর্ণনা আকারে আমরা লিখবো। আমরা বর্ণনা আকারে কি লিখতে পারি, যে এই যে বিক্রিয়ক এর প্রাথমিক ঘনমাত্রা এ মোল পার লিটার, যেটা বললাম যে টি সময়ে এক্স মোল পরিমাণ এ বি উৎপাদে পরিণত হলো। তাহলে বি উৎপাদে পরিণত হলো, তাহলে টি সময় পরে এ বিক্রিয়কের ঘনমাত্রা এ মাইনাস এক্স মোল পার লিটার। তাহলে টি সময় বিক্রিয়া হার হবে কি, এই যে ডিএক্স বাই ডিটি সমান কে ইন্টু এ মাইনাস এক্স। কেন কে ইন্টু এ মাইনাস এক্স হবে, এ মাইনাস এক্স এর প্রথম ঘনমাত্রা, এই যে এখানে 1 আমরা দিতে পারতাম, অর্থাৎ ঘনমাত্রা প্রথম ঘাতের সমানুপাতিক। এই যে সমানুপাতিক ধ্রুবকের পরিবর্তে আমরা কেটা দিয়েছি, এই সমানুপাতিক চিহ্ন পরিবর্তে কে দিয়েছি, কারণ এই কে হলো, এই যে আমরা কে এর পরিচয় দিয়েছি, এখানে কে হলো বিক্রিয়ার হার ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, এবং এই ধ্রুবকটাকে বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়। তাহলে আমরা একটু সাইড চেঞ্জ করি, এই পাশে এ মাইনাস এক্স, তাহলে ডি নিচে এ মাইনাস এক্স ইন্টু কে ইন্টু ডিটি। এই যে আমাদের সমীকরণটা দাঁড়ালো। এখন এই সমীকরণকে আমরা সমাকলন করি। সমাকলন করলে আমরা কি পাই, এই যে dx 1/x এর যদি আমরা সমাকলন করি, তাহলে মাইনাস 1x, 1/ln 1/, আমরা যদি d by x যদি আমরা এই বিক্রিয়া আমরা যদি 1/x যদি করি, যে 1/x কে যদি সমাকলন করি dx এর সাপেক্ষে, তাহলে আমাদের মাইনাস ln x, তাহলে এই যে মাইনাস ln x প্লাস কে ইন্টু টি প্লাস সমাকলিত ধ্রুবক, এই 1 নম্বর সমীকরণ। আমরা এখন এই ধ্রুবকটার মান আগে বের করে 1 নম্বরে বসাবো। তাহলে দেখো 1 পূর্বের 1 নং সমীকরণ আমরা কি টি সমান যখন 0, তখন x কিন্তু নাই, কেন নাই, তখন বিক্রিয়া শুরুই হয় না, উৎপাদ নাই। তাহলে সেই অবস্থায় সমাকলিত ধ্রুবকের মান মাইনাস ln a।
তাহলে আমরা মানটা বসাই, আমাদের কি ছিল মাইনাস লন এ মাইনাস এক্স 1 নম্বর সমীকরণ ছিল ইজিক্যাল টু কেটি, এই সমাকলিত ধ্রুবকের মান আমরা কি পেলাম মাইনাস লন এ, এই মাইনাস লন এ, তাহলে আমরা বসাইলাম। আমরা একটু সাইড চেঞ্জ করি, আমরা এই যে কেটি রাখি, তাহলে মাইনাস, তাহলে কি হচ্ছে লন এ মাইনাস লন এ মাইনাস এক্স, আমরা লন কমন নিলে কি হবে এ ডিভাইডেড এ মাইনাস এক্স, তাহলে কে ইন্টু 1/t এ ডিভাইডেড 1/x। তাহলে এই যে এইটা হলো আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ, এইটাই হলো আমার প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ। এটা হ্যাঁ, এর পরের লাইনে কেন করা হয়েছে লগ দিয়ে, আমরা জানি লগ মানে কি, লগ হচ্ছে 2.303 লগ, লন হচ্ছে অর্থাৎ এই লন সমান কিন্তু আমাদের লন সমান আমাদের হচ্ছে 2.303 আমাদের 2.303 লগ। তাহলে এই যে লন সমান কিন্তু আমাদের দেখতে হচ্ছে লন সমান 2.30 লগ, সেইটা আমরা বসালে এই সময়। তাহলে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ দেখলাম। সুপ্রিয় শিক্ষিত, আমরা দেখলাম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে, প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করি, প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণও দেখলাম। আমরা প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ নির্ণয় করে ফেলেছি। আমরা এবার দেখব প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য। আচ্ছা, প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য আমরা দেখি। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পন্ন হয় না, খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না, এটা আমরা প্রমাণ করব। প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর নয়, অর্থাৎ ধ্রুবক এটা একটা বিষয়। তারপর প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক আর ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, ঘনমাত্রার উপর নির্ভরশীল, নির্দিষ্ট তাপমাত্রায় কে এর মান ধ্রুবক থাকে। তাহলে এই যে তিনটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমরা প্রমাণ করবো। এই যে প্রথম ক্রম বিক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো প্রমাণ করবো। আমি আবারও বলছি, তাহলে প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পন্ন হয় না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ু ধ্রুবক আমরা দেখি এবার। তাহলে আমরা প্রথমেই আসি যে প্রথম ক্রম বিক্রিয়ার আমরা প্রথম বৈশিষ্ট্যটা প্রমাণ করব। আমরা যে প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য 1 নম্বর আমার কি ছিল, প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পন্ন হয় না। তাহলে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ আমরা কি পেয়েছি, কে ইজিক্যাল টু 1/t লন c0/c, এখানে c0/c, এখানে c0টা হচ্ছে t সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা, প্রাথমিক c0টা হচ্ছে কি বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা, আর c হচ্ছে t সময় পরে। এই যে আমরা এখানে দেখছি c0টা হলো বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা এবং c হচ্ছে t সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে আমরা যদি এটাকে কি করি, আমরা যদি এই টিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে লন c0/c ইকুয়াল টু kt, এই যে লন c0/c ইকুয়াল টু kt, তাহলে লন c/c0 এটাকে যদি আমরা কি করি, উপরেরটা নিচেরটা উপরে, তার এই পাশে একটা মাইনাস kt, তাহলে c/c0 সমান কি ইকুয়াল টু লন হচ্ছে ই ভিত্তিক e⁻kt, তাহলে এখানে c সমান কি দাঁড়াচ্ছে, আমরা যদি c সমান লিখি গুণন করি, তাহলে c সমান দাঁড়াচ্ছে c0 e⁻kt। এখন একটা বিষয় আমাদের মনে রাখতে, বিক্রিয়া যদি সম্পূর্ণ হয় তাহলে c সমান 0 হবে, অর্থাৎ বিক্রিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কি হবে, বিক্রিয়া শেষ হতে হলে কি হতে হবে, আমাদের বিক্রিয়ক সম্পূর্ণ বিক্রিয়ক কি হবে, উৎপাদে পরিণত হবে। তার মানে কি আমাদের a-x কি হবে, আমাদের 0 হয়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণভাবে শেষ করতে হলে c সমান 0, অর্থাৎ t সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা, অর্থাৎ t সময় পরে যদি আমাদের t সময় বিক্রিয়া শেষ হয়ে যায়, তাহলে বিক্রিয়ক এই যে c এর ঘনমাত্রা কেন 0, কারণ কোনো বিক্রিয়ক থাকবেই না, সমস্ত বিক্রিয়কে উৎপাদে পরিণত হবে। এই জন্য বলা হয় যদি বিক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয় তাহলে c সমান 0 হবে। তাহলে আমরা মানটা বসাই, 0 সমান c0 e⁻kt বা 0 ইজিক্যাল টু c0 বা e⁻kt, ইনভার্স ছিল e⁻ kt ইজিক্যাল টু e⁻kt, এটা লিখলাম। তাহলে e⁻kt ইজিক্যাল টু কি হচ্ছে, c0/0 সমান ইনফিনিটি। এখানে খেয়াল করো, বিক্রিয়ার হার ধ্রুবক তো কখনোই 0 হবে না, তাই t সমান কি ইনফিনিটি, অর্থাৎ বিক্রিয়া কখন শেষ হবে, t সমান ইনফিনিটি, অর্থাৎ অসীম সময়। অর্থাৎ অসীম সময় বলতে কি বুঝবো, অসীম যার শেষ আমরা কখনোই যেতে পারবো না, তাহলে আমরা বলতে পারি যে প্রথম ক্রম বিক্রিয়াটি অসীম সময়ে শেষ হবে, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পন্ন হয় না। এইবার আসি আমরা আরেকটা বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দুইটা বিষয়, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার একটি নির্দিষ্ট অংশ, যে প্রথম ক্রম বিক্রিয়ার একটি নির্দিষ্ট অংশ
যেমন অর্ধেক বা 50% সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় সময়, অর্থাৎ বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে। যখন ঘনমাত্রার উপর নির্ভর না করতাম সেটাকে আমরা ধ্রুবক বলতে পারি। তাহলে বিক্রিয়ার অর্ধায়ু আবারটা কি, অর্ধায়ুটা কি, অর্থাৎ একটি বিক্রিয়ার যে কোনো একটি নির্ধারিত বিক্রিয়ার তার অর্ধেক বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে যে সময়টুকু লাগে সেটাকে অর্ধায়ু বলা হয়। আমরা দেখছি যে একটি বিক্রিয়া শুরু হওয়ার যত সময় পরে সেই বিক্রিয়া ঠিক অর্ধেক পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, সেই বিক্রিয়া ঠিক অর্ধেক পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, সেটাকে বিক্রিয়ার অর্ধায়ু বলে। এখন আমরা আসি, আমরা সেই অর্ধায়ুটা ধ্রুবক কিভাবে, আমরা এই যে প্রথম কোন বিক্রিয়ার বেগের সমীকরণটা আমরা লিখি যে k ইজিক্যাল টু আমরা লিখি 2.303/t log a into a minus x। তাহলে যখন t সমান t হাফ তখন x ইজিক্যাল টু a/2, অর্থাৎ অর্ধেক বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। অর্ধেক বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। তাহলে আমরা এখানে k এর পরে t হাফ লিখি 2.303 k log a into a minus x। xটা কি, xটাই হচ্ছে যে হাফ বিক্রিয়ক a minus 2। তাহলে কি দাঁড়াচ্ছে t হাফ ইজিক্যাল টু 2.303 k। এখানে এই সংখ্যাটা ধ্রুবক, আমার k ধ্রুবক, k এর মান ধ্রুবক, আমার থাকছে log 2। তাহলে 2.303 গুণন log 2, ক্যালকুলেটর দেখবে তোমরা দিলে আসে 0.693। এই যে 0.693 ডিভাইডেড বাই k, এইটা তো একটা ধ্রুবক সংখ্যা, এর সাথে ঘনমাত্রা কোনো রাশি নাই, তাহলে ঘনমাত্রা ধ্রুবক। তাহলে আমরা কি বলতে পারি যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ধ্রুবক বা বিক্রিয়ার একটি নির্দিষ্ট ঘনমাত্রা সম্পূর্ণ হওয়ার প্রয়োজনীয় সময় বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না। আরেকটি বিষয় যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার এককের উপর নির্ভরশীল না। আমরা দেখি ঘনমাত্রার এককের উপর প্রথম ক্রম বিক্রিয়া, এই যে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণটা আমরা লিখি, তাহলে এখানে এই যে এই a এবং a minus x মোলার ঘনমাত্রার অনুপাত, তাহলে এটা কি, এটা মোলার ঘনমাত্রা, নিচেরটা মোলার ঘনমাত্রা। আমরা যদি 6 ফিটকে 3 ফিট দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, রেজাল্ট আসবে 2, কারণ ফিট কেটে যাবে। আমরা এটাও মোলার ঘনমাত্রা, এটাও মোলার ঘনমাত্রা, তাহলে মোলার ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রাতে ভাগ করলে কোনো এককই থাকবে না, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের ঘনমাত্রার এককের উপর হার ধ্রুবক নির্ভরশীল না। আমরা দেখি যে যদি বর্তমান একক যদি পূর্ব এককে n গুণ হয় তাহলে n এ, আবার এটাকে যদি আমরা, তাহলে এখানে দুইটা মোলার ঘনমাত্রা n, তাহলে এই n কেটে যাবে, কেটে গেলে তাহলে কি হবে 2.303/t log a ডিভাইডেড a minus x। তার মানে কি সমীকরণ পূর্ব অবস্থায় ফেরত আসছে, অর্থাৎ কি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার এককের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ ঘনমাত্রার একক পরিবর্তন করলেও প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এককের কোনো পরিবর্তন হয় না। প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ আমরা আগেও দেখিয়েছি, নাইট্রোজেন পেন্টঅক্সাইডের বিয়োজনের একটি প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ দেখিয়েছি। এই যে সুপ্রিয় শিক্ষার্থী, এই যে প্রথমে আমি যখন এই যে চিনির আদ্য বিশ্লেষণ তোমাদের দেখিয়েছিলাম, এই যে এখানে খেয়াল করো যে এখানে কিন্তু দুইটি বিক্রিয়ক আছে, এখানে দুইটি বিক্রিয়ক আছে, এই যে দুইটি বিক্রিয়ক আছে, তাহলে তো এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে এটা প্রথম ক্রম বিক্রিয়া। কারণ এখানে পানি বা অত্যাধিক পরিমাণ পানি থাকে, অত্যাধিক পরিমাণ মানে এখানে কিন্তু এই যে পানির পরিমাণটা অত্যাধিক থাকার কারণে এর ঘনমাত্রার তেমন পরিবর্তন হয় না। আমাদের এই যে আণবিকত্ব, এখানে কিন্তু এইটা কি হয় না, এর ঘনমাত্রার তেমন কোনো পরিবর্তন হয় না, এর ঘনমাত্রা অত্যাধিক পরিমাণ থাকে, এটা এই জন্য এটাকে অগ্রাহ্য করা যায়, শুধুমাত্র এইটার ঘনমাত্রার পরিবর্তন দ্বারা এই বিক্রিয়ার হার নির্ধারণ করা যায়। এই জন্য এটাকে বলছি আমরা একাণবিক বিক্রিয়া। কেন শব্দ বলছি, এটা আসলে একাণবিক বিক্রিয়া দেখতে কিন্তু দ্বিআণবিক বিক্রিয়ার মতো, কিন্তু প্রকৃতপক্ষে একাণবিক বিক্রিয়া, এই জন্য এটাকে আমরা বলছি একাণবিক বিক্রিয়া, শব্দ একাণবিক বিক্রিয়া। আমরা দুই একটা অঙ্ক দেখি, তোমাদের দুই একটা অঙ্ক আমি একটু দেখি। যেমন একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 15 মিনিট হলে বিক্রিয়া হার ধ্রুবক। তাহলে আমরা জানি এই যে টি হাফ অর্ধায়ু হচ্ছে 15 মিনিট। আমরা সমীকরণটি প্রথম ক্রম বিক্রিয়ার কি হার ধ্রুবকের সময়, এই যে অর্ধায়ু সমীকরণ টি হাফ সমান 0.693 ডিভাইডেড বাই কে। এখানে যদি তোমরা টি হাফের মান 15 বসাও, তাহলে ক্যালকুলেটর বের করে 0.693 কে ভাগ করো 15 দ্বারা, এই রেজাল্টটা আসবে। তাহলে আমরা কি করলাম, একটি বিক্রিয়ার হার ধ্রুবক, অর্থাৎ কোন বিক্রিয়ার অর্ধায়ু দেওয়া থাকলে সেই বিক্রিয়ার হার ধ্রুবক বের করতে পারি। কোন বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া। আবার আরেকটা দেখি, এই যে কোনো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক পরিমাণ পদার্থ 400 সেকেন্ডে বিয়োজিত হয়, অর্থাৎ তার অর্ধায়ু 400 সেকেন্ড, তাহলে কতক্ষণ পরে 1/8 অংশ সম্পূর্ণ হবে, বিক্রিয়ার 1/8 অংশ সম্পূর্ণ হবে। তাহলে হাফ অংশ হয় হচ্ছে 400 সেকেন্ডে, তাহলে 1/8 অংশ কতটুকু হবে, তাহলে টি হাফ সমান 400 সেকেন্ড, তাহলে টি হাফ কে এর মানটা আমরা বের করি, কে সমান
টি হাফ সমান 0.693 ডিভাইডেড বাই কে মান বের করলে আমাদের এই বিক্রিয়ার অর্ধায়ু আসে এত। তাহলে আমরা দেখি এই সমীকরণটা কি, a - x a ডিভাইড বাই 8, অর্থাৎ 1/8 পদার্থ অবশিষ্ট থাকার সময় হচ্ছে a8। তাহলে a8 আমরা যদি এখন ডিভাইডেড বাই এই বিক্রিয়াটা বসাই, এই যে a - x, তাহলে এই মানটা বসে a - x এর পরিবর্তে এই a - x এর পরিবর্তে এই a - x, এইটার পরিবর্তে আমরা বসাবো এইটা এখন অবশিষ্ট থাকে 1/8। এই মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলে এখানে কি আসবে 1200 সেকেন্ড উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আরও দুটো অঙ্ক দিয়েছি। এই যে একটি প্রথম ক্রম বিক্রিয়া 30% সম্পন্ন হতে 60 মিনিট লাগে। উক্ত বিক্রিয়ার অর্ধায়ু এবং হার ধ্রুবক নির্ণয় করো। খুব সহজ অঙ্ক, এইটা করবা। আবার 7 নম্বর আরও একটা উদাহরণ দিয়েছি তোমাদের, যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার গতিবেগ ঘনমাত্রা 6 পার মোল এবং 0.2 পার মোল ফলে এই যে ঘনমাত্রা হ্রাস হতে 5 মিনিট সময় লাগে। অর্থাৎ 0.6 মোল পার লিটার হতে পার মোল হতে আমার 0.2 পার মোলে আসতে সময় লাগে হচ্ছে আমাদের 5 মিনিট। তাহলে ঘনমাত্রা কীভাবে পরিবর্তিত হয়? পানির পরিবর্তন 0.6 মোল পার লিটার এবং 5 মিনিট পরে ঘনমাত্রা হচ্ছে 0.2 মোল পার লিটার। তাহলে আমরা দেখি টি হচ্ছে 5, বিক্রিয়ার হার ধ্রুবক কে কত বের হয়। তাহলে আমরা আসি এখানে মানটা বসালে 0.6 উপর 0.6 আর 0.2, তাহলে কি হলো আমাদের অ্যান্সারটা বের হয়ে গেল। আরও অঙ্ক আছে কিছু। আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।